সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে বরাবর মতোই থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাজমা প্রতিরোধে করণীয়। দর্শক, আমরা সবাই জানি 7 মে পালন করা হয়েছে বিশ্ব অ্যাজমা দিবস বা ওয়ার্ল্ড অ্যাজমা ডে, এবং এই অ্যাজমা দিবসটা আসলে আমরা কেন পালন করছি, সবসময় কিছু কারণ থাকে, এবং সেই সাথে অ্যাজমা প্রতিরোধে আমরা কি করতে পারি সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হসপিটাল, এবং সেই সাথে আমাদের সাথে আছেন ডাক্তার আদনান ইউসুফ চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে অ্যাজমা বিষয়ক যে কোনো ধরনের জিজ্ঞাসা বা যে কোনো ধরনের প্রশ্নের জন্য আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে লগ ইন করে প্রোগ্রামটি সরাসরি দেখতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আর দেরি না করে আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতে স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাকে। স্যার, আমরা যেহেতু শুরুতে একটা কথা বললাম যে ওয়ার্ল্ড অ্যাজমা ডে আমরা পালন করেছি 7 মে মঙ্গলবার ফার্স্ট উইকে, তো ওইটার বিষয়ে আমরা একটু জানবো। তার আগে আমাদের আজকের উদ্দেশ্যটা আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে অ্যাজমা বিষয়ক অনেকগুলো ভুল ভ্রান্তি থাকে, যেভাবে থাকে বাচ্চাদেরকে নিয়ে বাবা বা অ্যাডাল্টদের যাদের নিজেদের হয় তাদেরও নিজেদের, তো এই বিষয়গুলো নিয়ে আমরা সার্বিক আলোচনা করবো, এবং সেটা ট্রিটমেন্ট এবং প্রতিরোধে আমরা কতটুকু এগিয়ে এসেছি, কি কি করছি সেগুলো নিয়ে জানবো। আমি মামুন স্যারের কাছ থেকে একটু শুরু করতে চাচ্ছি। ওয়ার্ল্ড অ্যাজমা ডে বা বিশ্ব অ্যাজমা দিবসের থিমটা কি ছিল বা কেন আমরা আসলে পালন করছি? ধন্যবাদ। এই যে আলোচনা, এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করা, এবং এই অ্যাজমা ডে যেটা প্রতি বছর পালিত হয় 7 মে, সেটার উদ্দেশ্যই সারা পৃথিবীতে যেই প্রায় 800 কোটি মানুষ আছে তার মধ্যে একটা বিশাল অংশের মানুষ, বিশেষ প্রায় 30 কোটি 300 মিলিয়ন মানুষ কিন্তু বিভিন্নভাবে অ্যাজমা রোগে আক্রান্ত, এবং এটা নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে। তাদের মাঝে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, অনেক ক্ষেত্রেই ট্রিটমেন্ট পর্যন্ত যেতে হয় না, তার আগে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি, এবং যে সমস্ত ভুল ধারণাগুলো আছে অ্যাজমা নিয়ে সেগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে তাদের জীবনে অনেক প্রশান্তি চলে আসে। কাজেই এইগুলোকে নিয়েই আমরা অ্যাজমা এডুকেশনটা একটা মানুষকে কতটুকু স্বাচ্ছন্দ্য এনে দেয় সেটাকে এবারে থেমে নিয়ে আসা হচ্ছে অ্যাজমা এম্পাওয়ার্স, অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স। এবং সবসময় দেখা গেছে স্যার সবগুলো দিবসে যখন পালন করা হয় ওই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনেক বেশি প্রচারণা চলে, যার কারণে অ্যাওয়ারনেসটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম। হ্যাঁ, তো এইবারে এটাই অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স বোঝানো হয়েছে যে আমরা যদি অ্যাজমাকে ডিটেইলস জানতে পারি, সচেতনতা সৃষ্টি করতে পারি, ভুল ধারণাগুলো দূর করতে পারি, এবং এই মেসেজগুলো সবার কাছে পৌঁছাতে পারি, তাহলে অ্যাজমার নিয়ে যে মানুষের একটা ভয়াবহ একটা ভোগান্তি এবং তার যে অনেক ভুল ধারণা এবং ভয় সেগুলো চলে যাবে, এবং সহজে তারা অ্যাজমাকে প্রতিরোধ করতে পারবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, মারা যদি সচেতন হয় তাহলে তার বাবুরা, তাদের ছোট বেবিরা অনেক ভালোভাবে নিজেরাই বাসায় কন্ট্রোল করতে পারে, পরবর্তীতে তাদের কমপ্লিকেশনে যেতে হয় না। সে এখানে আমরা আবার আসবো। আমি আবারও একটু এই জায়গাটাতে কথা বলার জন্য ইনভাইট করছি আদনান স্যারকে। স্যার, অ্যাজমা প্রিভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে, তার আগে যদি একবার একটু আপনি আমাদের সাথে শেয়ার করেন যে অ্যাজমার যে কন্ডিশনটা আসলে মানে কখন আমরা অনেক সময় দেখা যায় নর্মালি একটু শ্বাসকষ্ট হলে আমরা ভাবছি কি তার আবার অ্যাজমা হলো কি না বা এই ধরনের, তো এই জায়গাটাতে যদি আমাদেরকে বলেন অ্যাজমার বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন যে অ্যাজমার লক্ষণ উপসর্গগুলো কিরকম বা অ্যাজমা কাকে বলে আসলে। তার আগে একটা জিনিস আমি ডক্টর মামুনের কথার সাথে যোগ করতে চাই, যেটা হচ্ছে এবারের থিমটা হচ্ছে অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স করছে, মানে আপনাকে অ্যাজমা থেকে জানলে আমরা অ্যাজমাকে আরও ভালোভাবে প্রিভেন্ট করতে পারবো। তো এখানে দুটো অ্যাসপেক্ট আসে। আপনি যেটা বলছিলেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাজমা ক্ষেত্রে যাদের হয়নি কী করলে তাদের অ্যাজমা হবে না, এবং যাদের হয়ে গেছে কী করলে তারা ভালো থাকবে, এটা অ্যাজমা পেশেন্টকে জানা থাকতে হবে। এটাই হচ্ছে এবারকার প্রতিপাদ্য। তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ধরুন আমরা যেটা বলি অ্যালার্জিক ডিজিজ, ওয়ান ওয়ে এয়ারওয়ে ওয়ান ডিজিজ, একই শ্বাসনালীর মধ্যে প্রথমে মনে করেন একটু সামান্য সর্দি, হাঁচি, কাশি এগুলো দিয়ে শুরু হয়, কিন্তু এটাকে যখন আমরা নেগলেক্ট করি একটা পর্যায়ে আস্তে আস্তে এটা কিন্তু বাচ্চা পরে অ্যাজমা ডেভেলপ করে যায়। তাহলে এখানে সচেতনতা হচ্ছে প্রাথমিক পর্যায়েই তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
যেমন তার যদি অ্যালার্জেন এক্সপোজারের জন্য এটা হয়ে থাকে, তার অ্যালার্জি থেকে তাকে দূরে রাখতে হবে। সবচেয়ে কমন অ্যালার্জেন্স কী হয়, আমাদের গৃহপালিত যে প্যাটসগুলো আছে, কুকুর, বিড়াল, পাখি, এগুলো থেকে অ্যালার্জেন্স হয়। বাসায় যে আমরা কার্পেট ইউজ করি, এগুলো থেকে অ্যালার্জেন্স হয়। ফ্লাফি টয়েস বলি, যেগুলো হচ্ছে ভালুক টালুক, ওই যে পশমালা, এগুলো থেকে যাদের পর্দাতে থাকে, হ্যাঁ পর্দা থাকে। তো যাদের আছে অ্যাজমা, আমি বলছি অন্যদের যাদের সমস্যা আছে তাদের জন্য, যাদের আছে অ্যাজমা বা যাদের টেন্ডেন্সি আছে অ্যালার্জিক ডিজিজের, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলা আমাদের একটু সতর্ক হতে হবে, এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে মানে হবে। জিনিসগুলোকে আরেকটু উদ্রেক করে দেয় অ্যাজমার জন্য। যে অ্যাজমা উদ্রেক করে কাজে বাবা আমাদের একটু খেয়াল করতে হবে এই জিনিসটা থেকে। আর আরেকটা জিনিস আমরা খুব কমন একটা কথা বলি, যেটা হচ্ছে যে হাইজিন হাইপোথিসিস বলি, যেটা দেখা গেল কি উন্নত বিশ্বে যত বেশি বাচ্চাদেরকে প্রোটেকশন দিচ্ছে, অ্যাজমার পরিমাণটা আরও বেড়ে যাচ্ছিল। এখান থেকে একটা জিনিস হয়েছে, আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলায় ইনফেকশনে এক্সপোজার হতে না দিই, তাহলে কিন্তু তার অ্যাজমা পরবর্তী জীবনে ডেভেলপ করে। তার ইমিউন সিস্টেমটা তখন ওই জীবাণু চিনে না, তার নিজের বডির এগেনস্টেই অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আমরা বাচ্চাদেরকে তো খেলতে দিই না, আমরা বাচ্চাকে একটু মাটিতে নামতে দিই না, একটু ইনফেকশনে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। তাহলে আমাদের এই জিনিসগুলো থেকে প্রিভেন্ট করতে হবে। বাচ্চার সামান্য ইনফেকশনে প্যারাসিটামল দিয়ে দিই একটু জ্বর হলে, এই জিনিসগুলোকে বাচ্চার ইমিউন সিস্টেমটাকে আমাকে তৈরি করতে দিতে হবে। আমাকে বাচ্চাকে খেলতে দিতে হবে, বাচ্চার অল্প জ্বরজারিতে অত বেশি ওষুধের আমরা দিব না। আরেকটা জিনিস হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের কথা, যেটা আমরা বলি যে আর্লি ব্রেস্ট ফিডিং না হলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাজমা ডেভেলপ করে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, তাহলেই দেখা যাবে যে অ্যাজমা হয়তো আমাদের জন্য তো প্রবলেমেটিক হবে। এটা হচ্ছে অ্যাজমা যাতে ডেভেলপ না করে সেটা, আর যদি ডেভেলপ করে যায় তাহলে পরবর্তীতে আমরা আলোচনা করব। আমি মামুন স্যারের কাছে আবার একটু ফিরে আসছি। স্যার, এখানে একটা বিষয় সবসময় সবার প্রশ্ন থাকে যে কারো ফ্যামিলিতে যদি অ্যাজমা থাকে তাহলে পরবর্তী ফ্যামিলিতে ওটা রান করে। তো এখানে যদি এটা যদি তাই হয়, এখানে আপনার কমেন্টটা আমরা জানবো, এবং সেই সাথে যদি তাই হয় সেক্ষেত্রে কি আমরা অ্যাজমাটাকে মানে এই ফ্যামিলি রানটাকে কি আমরা প্রিভেন্ট করতে পারি কিনা, বা আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করার জন্য কিছু করতে পারি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন, যেটা মানুষের যে ধারণাগুলোকে পাল্টা দিতে পারে। সেটা হচ্ছে যে অ্যাজমা বা বাংলা শব্দ হাঁপানি, এই হাঁপানি শব্দ শুনলে একটা মানুষের মধ্যে কি ধারণা উদ্রেক হয়, যে শ্বাসকষ্টে হাঁপাইতেছে, এরকম একটা ব্যাপার। আর কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা শব্দটার যদি আমরা ডেফিনেশন নিয়ে আসি, যেটা শ্বাসনালীর সংবেদনশীলতা, হ্যাঁ, এবং যখন অ্যাটাক হবে, সেন্সিটিভিটি, এই শ্বাসনালীটা যখন হঠাৎ চেপে আসে ডিউ টু অ্যালার্জেন এক্সপোজার, যেহেতু ইরিটেন এক্সপোজার, যেটা হলো ট্রিগার ফ্যাক্টর, তখন যে শ্বাসকষ্ট হয় এটাকে অ্যাজমা অ্যাটাক বলা হয়। কাজে অ্যাজমা অ্যাটাক দুটো ভিন্ন জিনিস। অ্যাটাক একবারও হবে না আমার জীবনে যদি আমি সে ট্রিগারটাকে ওকে সম্পর্ক না দিই, কিন্তু অ্যাজমা যেটা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, এটা কিন্তু যে অ্যাজমা পেশেন্ট তার রয়ে গেল, এবং সে এটা কোথায় পেল, মোস্টলি দেখা গেল এটা 95% ক্ষেত্রে এটা জেনেটিক্যাল বা বংশগত, আপনি যে প্রশ্নটা করেছিলেন। কাজেই আমরা এটা প্রমাণ কিভাবে পাই, যদি আমরা একটা অ্যাজমা পেশেন্টকে ডায়াগনোসিস করি ফুল কেস অফ অ্যাজমা, তখন যদি আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই যে তার ভাই বোন কজন, দেখা যাচ্ছে যে 7 ভাই বোন, তার মধ্যে দেখা যাবে একই রকম এরকম সিমটম আরো 2-3 জনের মধ্যে আছে, 50% পেনিট্রেশন। তার ছেলে মেয়ে কয়জন, 2 সন্তানের মধ্যে একজনের আমরা পাবো এরকম। তার মা বাবার মধ্যে যে কোনো একজন, মায়ের বংশে আবার পাওয়া যাবে যদি মার থাকে, বাবার যদি থাকে তাহলে বাবার বংশে আবার পাওয়া যাবে। আমরা সার্চ করলেই পেয়ে যেতে পারি। কি পেতে পারি, এটা যে শ্বাসকষ্ট হাঁপাইতেছে এই জিনিসটা বাদ দিয়ে দিলাম, এটা আনতেই হবে না। আমাকে কি থাকতে হবে, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, এই কয়টা সিমটম যদি আমরা যাকে টার্গেট করতেছি হিস্ট্রির ক্ষেত্রে, এইগুলোকে আমরা হাইলাইট করবো, দেখেন এগুলো আছে কিনা, তখন দেখবেন সব পাওয়া যাচ্ছে। কিন্তু যদি বলেন আপনার পরিবার, হ্যাঁ আমরা প্রশ্ন করি আপনার পরিবারের কারো অ্যাজমা আছে, যদি একটা ডক্টর রোগী একবারে 100% উত্তর পাবেন না, বা হয়তো 2-1টা ক্ষেত্রে পেতে পারেন। কিন্তু যখন আপনি জিজ্ঞাসা করেন যে আপনার পরিবারে আপনার এই সিমটমগুলো কার আছে না, দেখেন সবাই উত্তর আমরা পজিটিভ পেয়ে যাবো। কাজে আমাদের কোশ্চেন করার মধ্যে আমরা এটা নিয়ে আসতে পারি। কিন্তু এটা একটা বোঝা যাচ্ছে যে অ্যাজমা অবশ্যই একটা ফ্যামিলিয়াল জিনিস, এবং পৃথিবীতে প্রায় এখন যেটা এস্টিমেটেড মোর দেন 300 মিলিয়ন পিপল যারা সাফার করছে, তারা সবাই কিন্তু একটার সাথে লিঙ্কড বলা যায়। আমরা সেখানে বলে একটা বিশাল অ্যাজমা ফ্যামিলি পুরাটা, এবং অ্যাজমা ফ্যামিলিতে এবং বাংলাদেশে প্রায় মোর দেন 1 crore পিপল আছে যারা অ্যাজমা ফ্যামিলি মেম্বার, এবং তাদের আমরা যদি হিস্ট্রি নিই সবাই প্রায় একই ধরনের হিস্ট্রিগুলো পাওয়া যাবে। কাজেই অ্যাজমা অবশ্যই একটা পারিবারিকভাবে আসা একটা অসুখ। 95 আর কিছু অংশ যেটা 5 to কিছু 5% বেশি 5-7% হবে যারা আগে কোন ফ্যামিলি হিস্ট্রি ছিল না বা নেই, এটা আসলে লং টাইম এনভায়রনমেন্টাল এক্সপোজার, ক্রনিক ইরিটেশন, যেটা লেট অনসেট অ্যাজমা, এইরকম একটা ডেভেলপ করছে। এখানে আদনান স্যারকে আমি একটু যোগ করতে বলবো, অনেকের খুব কমন একটা প্রশ্ন থাকে যে অ্যাজমা কি ছোঁয়াছুঁই কিনা, মানে একজনের থেকে পাশের আরেকজনের বা ফ্যামিলি মেম্বার, ভাইয়ের আছে বোনের হবে কিনা, বা এরকম এই প্রশ্নটা আসলে অনেকের কমনলি থাকে। এখানে স্যার একটু আপনাদের বলার কিছু আছে কিনা? এখানে প্রথম কথা হচ্ছে অ্যাজমা কখনোই ছোঁয়াচে নয়।
তাহলে এই কথাটা আসলো কোথা থেকে? আমি ডক্টর মামুনের কথা যিনি বলছিলেন, ওই যে বংশগত একটা ব্যাপার আছে যে কিছুটা যদি আপনার কারো থাকে, ফ্যামিলিতে কারো থাকে, পরবর্তীতে অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। তখন একটা ভাইয়ের যখন হয় আর একটা বোনের যখন হয় তখন মনে হচ্ছে যেটা ওটা ছোঁয়াচে হয়ে গেছে। আসলে তা নয়। আরেকটা জিনিস আমি এমফেসিস দিব যে ফ্যামিলিতে থাকলেই অ্যাজমা হবে না। আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, যেটা মামুন বলেছেন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আমি অলরেডি বলেছি কিছু ডায়েটিক ফ্যাক্টর আছে, খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু ফ্যাক্টর আছে, অ্যালার্জির ফ্যাক্টর আছে, তারপরে যে আমি বলছি কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে। এগুলো যদি আমরা ঠিক মতো করি, দেখা যাচ্ছে আপনার বংশগতভাবে তো অ্যাজমা আছে, এয়ারওয়ে হাইপারসেন্সিটিভিটি আছে, কিন্তু ওই বাচ্চাটা আর অ্যাজমা ডেভেলপ করবে না। কেমন? আর কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার, যদি বলছেন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর শুধুমাত্র বংশে কোনো হিস্ট্রি নেই, কিন্তু তার ক্ষেত্রে হতে পারে, সেটাও একটা জিনিস আছে। তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা বংশগত ব্যাপারে আমরা কিছু করতে পারবো না, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে আমরা চেঞ্জ করতেই মানে যেটা মডিফাই করতে পারবো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যেটা আছে, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এডুকেশনটা ইম্পর্টেন্ট করতে হবে। এখানে স্যার একটা বিষয় আছে, আপনি একটা কথা বলছেন যে ক্লিনিক্যাল একটা হিস্ট্রি আমরা নেই, সেই সাথে ফ্যামিলি হিস্ট্রি নেই। তো এই ক্লিনিক্যাল হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি ছাড়াও আমরা অ্যাজমা মানে আছে কিনা সেটা দেখার জন্য কি আর কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করি কিনা বা কোনো ইনভেস্টিগেশন করি কিনা? সেটা হলো যে অ্যাজমা আমরা যেটা আগেই বলেছি একটা আলোচনায়, যে সিমটমগুলো হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, অ্যালার্জি, কাশি, এগুলো কিসের সিমটম? হাইপার রেসপন্সিভনেস। মানে এটাই মানে অ্যাজমা না, এটা যার আছে তার আমরা অবভিয়াসলি তার ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস আছে, বিধায় এই ইয়ারওয়েতে যখন এই জিনিসগুলো ট্রিগার ফ্যাক্টরগুলো ইরিটেট করতেছে তখন এই ঘটনাগুলো ঘটতেছে। তো যার এরকম সিমটমগুলো হয়, কিন্তু একবারও জীবনে শ্বাসকষ্ট হয় নাই, এই মানুষটাকে আমরা কিন্তু ক্লাসিফাইড এ গ্রুপ অফ অ্যাজমা। এবং সেই জন্য আমার ভাষায় এবং ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমি অ্যাজমাকে একটা অসুখ না বলে, তার মানুষের কাছে শুনতে আরও সহজ হবে এবং ভয়টা কমে যাবে। অসুখ না বলে অ্যাজমাকে একটা কন্ডিশন বলি, বা অ্যাজমাকে একটা পার্টনার বলি লাইফ টাইম, বা অ্যাজমাকে একটা স্ট্যাটাস বলে একটা মানুষের, যে এটা নিয়ে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবে উইদাউট এনি ডিফিকাল্টি, যদি সে সচেতন হয়। সেই জন্যই আমাদের কিন্তু এবারে সচেতনতা এবং এডুকেশনের ব্যাপারে বেশি হাইলাইট করা হয়েছে। সে যদি অ্যাজমা সম্বন্ধে সচেতন হয়, অ্যাজমা ডিটেলস জানে, কি করলে অ্যাজমা ট্রিগার করবে, আর হঠাৎ কখনো ট্রিগার হয়ে গেলেও আমি কিভাবে প্রিভেন্ট করতে পারবো, এই জিনিসগুলো জানা থাকে, তাহলে এই অ্যাজমা কন্ডিশনটা নিয়ে একটা মানুষ 100 বছর বেঁচে থাকলেও দেখা গেলো তার একবার অ্যাটাক হলো না, এমন হতে পারে। এখানে স্যার আরেকটা প্রশ্ন আমি আদনান স্যারের কাছে এখন আসছি, যে অনেক ধরনের মানে আমাদের কোমরবিড কিছু ফ্যাক্টর থাকে, অনেকে ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, অনেকে ফ্যামিলিগত অনেক ধরনের প্রবলেম থাকে। অন্য কোনো সমস্যা থেকে কি পরবর্তীতে অ্যাজমা হওয়ার সমস্যা থাকে কিনা, বা অ্যাজমা জিনিসটা কি এরকম কিনা যে অন্য কোনো ডিজিজ থেকে তার পরবর্তীতে ডেভেলপ করে কিনা? সাধারণত আমরা যেটা পিওর ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি সেটা অ্যাজমাই, কিন্তু আমরা একসময় বলি কার্ডিয়াক অ্যাজমা একটা কথা আছে। ধরেন হার্টে যখন ডিজিজ ডেভেলপ করে, হার্ট ফেলিওর ডেভেলপ করে, তখনও কি ব্যাক প্রেশারে লাংসে কিছু ফ্লুইড চলে আসে, তখন একটা অ্যাজমাটিক টেন্ডেন্সি হয়, অ্যাজমা মতো শ্বাসকষ্ট হয়, শব্দও পাওয়া যায়, সেটা হুইজ পাওয়া যায়। তো সেটা কিন্তু পিওর অ্যাজমা নয়। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা আমরা পিওর অ্যাজমা নিয়ে আলোচনা করছি। আর কোনো ডিজিজের ইফেক্টে যেটা আসবে সেটা হচ্ছে ওই ডিজিজের সাইড এফেক্ট হিসেবে আসবে। ওকে, অনেক ধন্যবাদ স্যার। আমরা একটু প্রিভেনশনের দিকে যাচ্ছি। প্রিভেনশনের ব্যাপারে স্যার আপনি একটা কথা বলছেন যে অনেকগুলো মিথ, মানে অনেকগুলো ভুল ধারণা প্রচলিত আছে এবং সেটা আমরা সময়ের সাথে সাথে প্র্যাকটিসও করে যাচ্ছি। তো এই জিনিসগুলোর মধ্যে কোনটা আসলে সবচেয়ে বেশি আপনারা পান? এই জিনিসটা খুব একটু সময় আমাকে দেবেন, আমি আলোচনা করবো এটা। তার আগে একটা মিনিট বলে নিই যে আমাদের ওই যেটা আপনি ভাই বলছিলেন যে আমরা যদি শ্বাসকষ্ট নিয়ে কেউ আমার কাছে আসে, শ্বাসকষ্ট, তাহলে কিন্তু এটা অ্যাজমা না। যেমন কার্ডিয়াক অ্যাজমার কথা বলে বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে, বাট রোগীদের মধ্যে একটা কমন ধারণা যে শ্বাসকষ্ট মানেই হাঁপানি বা অ্যাজমা। তাহলে দেখা যাচ্ছে যে এই শ্বাসকষ্ট নিয়ে যে ডাক্তারদের কাছে যে রোগীগুলো আসে বিভিন্নভাবে বিভিন্ন উপস্থাপনা নিয়ে, তার মধ্যে একটা 10 to 20% হয়তো অ্যাজমার পেশেন্ট ডায়াগনোস হয়, বাকিটা অনেক কিছু আছে, যেমন সিওপিডি হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, তারপরে বুকে পানি জমছে এমন হতে পারে। আর বিশেষ একটা গ্রুপ আসে যাদের কোনোটাও নাই, সেটা একটা মানসিক রোগী, যেমন বিশেষ করে অ্যাংজাইটি, নিউরোসিসের পেশেন্ট, যে কোনো একটা ইয়াং এজের মেয়েগুলো যারা আসে, অনেকে দেখা যাচ্ছে তাদের শ্বাসকষ্ট নিয়ে আসছে, তাদের এগুলো নাই। কাজে শ্বাসকষ্ট আর অ্যাজমা এক কথা নয়, এটা আমি সবার সামনে ক্লিয়ার করতে চাই। কাজে যে কোনো পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসলে তাকে প্রথমে এটা তার অ্যাজমা আছে কিনা, এটাকে যদি আমরা ওই যে আগের যেটা বলেন হিস্ট্রিতে যদি আমরা জিজ্ঞাসা করি যে হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকার এইগুলো তার মাঝে মাঝে হয় কিনা, না এগুলো একটাও হয় না, কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসছে, ধরে নিতে পারি নেভার অ্যাজমা। কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসছে কিন্তু এগুলো তার প্রায়ই হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এটা অ্যাজমা। তখন আমরা আরও অন্যান্য পরীক্ষার মাধ্যমে এটাকে আমরা কনফার্মেশনে যাব। সেটা আমাদের ব্লাডের কিছু টেস্ট, যেমন আইজি লেভেল, সিরাম, খুবই ইম্পর্টেন্ট, এটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে বোঝা যাবে অ্যালার্জিক প্রিপন্ডারেন্স আছে। পরে আমরা লাং ফাংশন টেস্ট সাধারণত একই অবস্থা আমরা করি না, পরবর্তীতে আমরা করি। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেন প্রিভেনশনের ক্ষেত্রে, হ্যাঁ অ্যাজমা, যেটা আমরা অ্যাজমাকে তো আমরা বললামই যে প্রিভেন্ট করার ইয়ে কি,
আমি মার পেটে থেকে যে সন্তানটা জন্ম নিল, মার অ্যাজমা বা বাবার যে কোনো একজন, মার পেট থেকে জন্ম নিলে মার থাকতে হবে না, বাবারও যদি থাকে সেম একই কথা, মার থাকলে একই কথা, হ্যাঁ, বা বাবার নাই বাবার ফ্যামিলিতে আছে, বা মার নাই মার ফ্যামিলিতে আছে, ভাই বন্ধু বান্ধব, তাহলে এটা একটা হিস্ট্রি চলে, এবং সেক্ষেত্রে যে সন্তানটা জন্ম নেবে সে কিন্তু একটা অ্যাজমা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিতে পারে, এবং তার জেনেটিক্যালি প্রিডিসপোজড, এবং তার ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস থাকবে। পরবর্তীতে আমরা ওই যেটা বললাম, একটা ছোট ব্লাডে আইজি লেভেল করলে আমরা হয়তো বেশি পেতে পারি, এসনোফিল লেভেল বেশি পেতে পারি, এবং এই বাচ্চাটা ছোটবেলা থেকে দেখা যাবে একটুতেই তার ঠান্ডা লাগে, যেটাকে মানুষ খুব কমনলি বলে একটা শব্দ, যেটা আমি এটাকে ভুল শব্দ বলি, সেই ঠান্ডা লাগাটা তার কেমন, সেটা ছোটবেলাতে নাকে পানি আসছে, নাকে পানি ঝরছে, সর্দি লাগতেছে, নাক বন্ধ থাকতেছে, এবং একদম ছোট বেবিরা দেখা যায় খাওয়ার সময় বমি করে দেয়, কারণ নাক বন্ধ থাকে, মুখ দেখে দেখলে তখন সে শ্বাস নিতে পারে না, মুখ দিয়ে বমি করে দেয়, সরি। তো এইরকম একটা ঘটনাটা, এই জিনিসগুলো থাকে। তো মা তখনই বুঝতে হবে, মা যদি এডুকেটেড হয়, মাকে যদি এই জিনিসগুলো আমরা যেমন বলছি, একটা মা যদি এটা শুনে নেয়, পরবর্তীতে তার যখন মা এখনো বেবি হয় না, হওয়ার পরে যদি এরকম হয়, সে কিন্তু জানতে পারবে যে এটা, তখন সে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে সহজে বুঝতে পারে। এবং ছোটবেলা থেকে বাচ্চাদের যে কমন প্রবলেম হয় নাক বন্ধ থাকা, অ্যাজমা বেবিদের কমন একটা প্রবলেম হচ্ছে রাতেবেলা ঘুমানোর সময়, বা বাংলাদেশে যখন সে ঘুমায় রাতে মাইটস। আমাদের বাংলাদেশ এবং কানাডা, কানাডা বা ইংল্যান্ড বা ইউরোপের মধ্যে পার্থক্যটা কি? আমাদের দেশে 10 থেকে 11 মাসই প্রায় ফ্যান বেসে চলে, ওইসব দেশে 1 মাস হতে লাগে। তো 10 বা 11 মাস যখন ফ্যান চলে, একটা রুমের মধ্যে ইয়ারটা ঘুরতে থাকে, পার্কুলেশন বলা হয় এটা, এবং রুমে যে মাইটস তৈরি হয়, হাউস ডাস্ট মাইটস, এটা মেইনলি আপনি যখন প্রথমে বলেছেন পর্দা এগুলো থাকে, কিন্তু হ্যাঁ, পর্দাগুলো ওয়ালে, পর্দাগুলো, এবং এটার সোর্স হচ্ছে বেডশিট ঝাড়া থেকে। বেডশিটে আসে কথা, হিউম্যান বডি থেকে সারা রাতে যে সেলগুলো ডিজেনারেট হয় বিছানায় পড়ে, দিনে যখন বিছানাটা ঝাড়া হয় তখন 50% ফ্লোরে পড়ে, 50% পর্দার সাথে ওয়ালে চলে যায়। যেটা ফ্লোরে পড়ে সেটা সবাই প্রতিদিন মহাদর্পে এটা মুছে ফেলে ধুয়ে ফেলে, কিন্তু ওয়ালে যে চলে গেল পর্দার সাথে, সেটা কারোর কোনো নলেজ নাই, তার প্রতিদিন জমতে থাকে। ইটস গিভ রাইটস টু দ্য মাইটস, হাউস ডাস্ট মাইটস। এটা রাতে আমাদের নাকে যায় এবং নাকটা বন্ধ হয়ে যায়। বাচ্চার যখন নাকে যায়, নাক বন্ধ হয়ে যায়, তখন সে মুখ দিয়ে শ্বাস নেয়, এবং মুখ দিয়ে শ্বাস নিলে সে বাচ্চাটার লাংসে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তখন তার টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া যে ঘটনাগুলো ঘটে, তার মোস্ট কারণ হচ্ছে মাউথ ব্রিদিং। এই মাউথ ব্রিদিংটা কেন হচ্ছে? নোজ ব্লকের কারণে। নোজ ব্লকটা কেন হচ্ছে? ডিউ টু এই মাইটসগুলোর কারণে। মাইটসটা তৈরি হচ্ছে কোত্থেকে সেটাও আমি বললাম। কাজে আমরা যদি প্রিভেনশন করতে চাই, প্রথম বাসার শর্ত হবে বিছানার চাদরটা ডেইলি ঘরে বাইরে ঝাড়া। এক, এটা সবচেয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট দিই প্রত্যেক রোগীকে, যে আপনার বেডশিটটা ডেইলি ঘরে বাইরে ঝাড়বেন না। স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাতে আমরা আরো একটু কথা বলবো। তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটা নিচ্ছি। জি, হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি শিরিন সুলতানা বলতেছি। ঠান্ডা পানি লাগলে তখন অ্যাজমার মতো টান আসে একটু। আলোচনা এমনি চলে আসতাম মনে না বললেও, সেটা হলো যে ঠান্ডা লাগাকে, যেটাকে সবাই একটা বলে, এটা হচ্ছে মনের মধ্যে একটা ধারণা, জেনারেশন টু জেনারেশন চলে আসে। অনেকে মনে করে ডাবের পানি আর কলা খেলে ঠান্ডা লাগে, বা ঠান্ডা পানি, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আসলে অ্যাজমা কিন্তু ঠান্ডার সাথে কোনো সম্পর্ক নেই, মনে বুঝতে হবে। ঠান্ডার সাথে অ্যাজমা ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। অ্যাজমার অ্যাটাকের সম্পর্ক আছে তাপমাত্রা পরিবর্তনের সাথে, চেঞ্জ অফ টেম্পারেচার। সে তাপমাত্রা বেড়ে গেলেও হবে, তাপমাত্রা কমে গেলেও হবে, সে যদি, হ্যাঁ, এইটা বুঝতে হবে। এবং শ্বাসনালীকে সেটা প্রভোগ করতে হবে। আমি অ্যাজমার পেশেন্ট বা অ্যাজমা আছে, আমি ঠান্ডা পানি হাত দিয়ে নাড়লাম, নেভার ইট উইল হ্যাপেন অ্যাটাক। এটা ভুল ধারণা, এবং যদি কারো ঘটেও থাকে, এটা মেন্টাল সেট আপের কারণ হতে পারে। বাট সায়েন্টিফিক্যালি এরকম কোনো পাওয়া যায় না যে ঠান্ডা পানি নাড়লো বা ঠান্ডা পানি দেখার পরে তার অ্যাটাক হলো, দ্যাটস নেভার। যদি যেমন ফ্রিজ খুললো, যে মাইনাস টেম্পারেচারের কাছে, এটা যদি তার ইয়ারওয়ে, তার ইট মে বি অ্যাটাক। বা সে উনুনের পাশে গেল, গরম বাতাস তার শ্বাসনালীতে গেল, এটা তো অ্যাটাক হতে পারে। হ্যাঁ, এইরকম একটা জিনিস ঘটতে পারে। কাজে চেঞ্জ অফ টেম্পারেচার, সাডেন ফল আর সাডেন রাইজ অফ 3 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে কিন্তু এটা অ্যাজমা অ্যাটাক হয়। কিন্তু মনে রাখবেন, যে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত দর্শক, যে আপনি এটা আপনার মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে নেন যে ঠান্ডায় কোনো অ্যাজমাকে ওরকম করে না। তাহলে শীত প্রধান দেশ আমেরিকা, কানাডা, ইউরোপ, এইসব দেশে দেখুন শীতকালে আমাদের অ্যাজমা পেশেন্টরা কিন্তু ভালো থাকেন। হ্যাঁ, শীতকালে কিন্তু অ্যাজমা পেশেন্টরা ভালো থাকেন, এবং তাদের মেইনলি অ্যাটাক হয় দেখা গেল সামারে, কারণ শীতে তারা ওয়েল প্রোটেক্টেড থাকেন, যে টেম্পারেচারটা থেকে তারা প্রোটেক্ট করে চলে, এবং সেখানে মানে অ্যাজমা অ্যাটাকের হার খুবই কম। তারা বরং রিল্যাক্স হয়ে যায় যখন সামার আসে, এবং সামারে কিসে অ্যাটাক হয়? পোলেন। তখন চেরি ব্লুজম হয়, প্রকৃতিতে বাতাসে পোলেন হে ফিভার ডেভেলপ করে, এবং পোলেন অ্যাটাকে অ্যাজমার দুটো সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে দুটো কমন ট্রিগার, একটা হচ্ছে মাইটস আর একটা হচ্ছে পোলেন। আরও অনেক কিছু আছে, কিন্তু এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো পোলেনটা মূলত আমাদের দেশে খুব একটা কাজ করে না, যেটা এই শীত প্রধান দেশগুলোতে অ্যাটাক হয় বেশি। আমাদের দেশে মাইটসের কথা যেটা বললাম। সো আমরা যদি মাইটস এবং পোলেনকে অ্যাভয়েড করতে পারি, যেমন জানা থাকলো এটা কিভাবে অ্যাভয়েড করবো, আমি যেটা বলছিলাম, বিছানার চাদরটা ঘরে বাইরে ছাড়বো ডেইলি, যদি না ঝাড়তে পারি আমি তাও কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরে ছাড়বো না। সেকেন্ড হচ্ছে নো কার্পেট ইন দ্য বেডরুম।
থার্ড হচ্ছে জানলাগুলো দিনের বেলা আধা ঘন্টা 1 ঘন্টা খোলা রেখে ফ্যান ছেড়ে রাখবো হাই স্পিডে, যে ভিতরের বাতাসটা বাইরে চলে। এটা যদি লাইফ টাইমে আমার রুমে প্র্যাকটিস করতে পারি, এটার জন্য কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, কোনো পয়সা লাগছে না, যদি অভ্যাসে পরিণত করো, তাহলে আমার রুমটা কিন্তু মাইটস কন্ট্রোল হয়ে যাবে, ট্রিগার ফ্যাক্টর কমে গেল। যারা শীত প্রধান দেশে থাকেন তাদের জন্য এই সময়ে পোলেন সিজনে মাস্ক পরে থাকা বা বাইরে কম যাওয়া, এটা একটা দুটো করতে হবে। এছাড়া আমরা অন্যান্য যেগুলো প্রিভেন্ট করার জন্য যেগুলো আরও আছে, যেমন ফুড অ্যালার্জেন, সেটাকে আমরা ডিটেক্ট করব। আমরা ফুড অ্যালার্জেন ডিটেক্ট করার জন্য ব্লাডের যে টেস্টগুলো আছে, এগুলো যদি আমরা, অনেকগুলো টেস্ট আছে, কোনোটাও ফলপ্রসূ তেমন একটা রেজাল্ট পাওয়া যায়। সিম্পলি হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, যেমন আমি জানি আমার কোনটা খেলে যে অ্যাজমা পেশেন্ট, আমার অ্যাজমা বাড়লো সেটা বা অ্যালার্জি বেড়ে গেল, সেটা মনে রাখলাম, ওই খাবারটা আবারও অ্যাভয়েড করব, সেকেন্ড টাইম থার্ড টাইম খেয়ে দেখবো, যদি আবারও হয় দেন কনফার্ম যে ওটাতে হচ্ছে সেটাকে আমি অ্যাভয়েড করব। তো আমরা আরেকটু ফেরত আসবো স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর শতাবগঞ্জ থেকে বলছিলাম, আমার নাম রবিউল গনি। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমাকে অ্যাজমার জন্য অনরিভা প্লাস দিয়েছে, তো অনরিভা প্লাস আমি খাচ্ছি, কিন্তু অনরিভা প্লাসের দাম অনেক বেশি, পার পিসের দাম হচ্ছে 63 টাকা। এই সকালে একটা সন্ধ্যায় একটা, আমার জন্য কেনা খুব অসম্ভব। তো আমি চাচ্ছিলাম যে এর বিকল্প কোনো কম দামি ঔষধ আছে কিনা, যেটা ব্যবহার করে আমি বাঁচতে পারি। আমি আদনান স্যারকে আমি রিকোয়েস্ট করবো আনসার, তার আগে আরেকটা ফোন আছে, আমরা ওই ফোনটি নিয়ে একবার আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক। ম্যাডাম আমি গিয়াসউদ্দিন। জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার ওয়াইফের অ্যালার্জি, অনেকদিন অনেকদিন ধরে কাশি, এখন কাশি থেকে এটা কি অ্যাজমা থেকে কাশি হচ্ছে আর নাকি এমনি কাশি, ফুসফুসের সমস্যা, ইনফেকশন আছে ডাক্তার বলছিল আর কি। তো মন্টিলুকাস্ট টাইপের ওষুধ অনেক খাইছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কদিন পর পরই কাশতে থাকে, প্রচন্ড কাশি, রাতে দিনে 24 ঘন্টা কাশি। আচ্ছা, এখন কি করা উচিত সেই বিষয়টিতে আমরা আসছি। যে দর্শক আমাদের সাথে থাকুন, আমরা অ্যানসারটি নিচ্ছি। আদনান স্যারের কাছে আমি আসছি। আমি প্রথম যিনি বলেছিলেন ইনহেলারের ব্যাপারে, আপনার বিভিন্ন ধরনের বাজার প্রচলিত ইনহেলার আছে, কিছু আপনি হয়তো বেশি দামে করছেন, কিছু কম দামে আছে। আপনি আপনার যে চিকিৎসকের কাছে আছে ওনাকে বললে উনি আপনাকে ইনহেলারটা দিবেন, কিন্তু কথা হচ্ছে আপনাকে রেগুলার বেসিসে এটাই ব্যবহার করতে হবে। যেটা আমরা বলি, আপনাকে যদি সিমটম কন্ট্রোল করতে হয়, যেটাই হোক, আমার দামের অত দামি ইনহেলার আপনার লাগবে না, কিন্তু আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কি মেসেজ। আর একদম প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন যে পানি লাগলে যে ওনার একটু হাঁচি সর্দি হয়, ওনার কিন্তু অ্যালার্জিক ডিজিজ আছে, কেমন, তাইলে সেক্ষেত্রে ওনার এয়ারওয়ে হাইপার রেসপিরেটরি থাকতে পারে। তো উনি একটু খেয়াল করবে জিনিসটা বাড়ছে কিনা। আমার যেটা বলেছেন যে ঠান্ডা লাগা বলে কিছু নেই, কিন্তু এই যে উনি পানি লাগলে বুঝতে পারছেন জিনিসটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু উনি খেয়াল করবেন। যদি বেশি দিন প্রলং হয়, যদি, তাহলে ওনাকে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। আর তৃতীয় যিনি বলেছিলেন, উনি হচ্ছে কাশি হচ্ছে, উনি দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছেন। এখন দীর্ঘদিন ধরে কাশি, এটার সাথে কোনো অন্য কোনো সিমটম আছে কিনা, জ্বর আছে কিনা, কাশিতে আদার কোনো সিমটম যদি না থাকে, শুধু কাশি থাকে, এবং মেইনলি এটা যদি কোনো প্রোডাক্টিভ না হয়, খুব বেশি কফ আসে না, কফের কালারে কোনো চেঞ্জ নাই, যদি রাতের বেলা বেশি কাশি হয়, ভোর রাতের দিকে বেশি কাশি হয়, যদি বুকে চাপ অনুভব করেন, তাহলে সেটা কিন্তু আপনার অ্যাজমা হতে পারে। এবং সেক্ষেত্রে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে অ্যাজমার চিকিৎসা নিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কাশি কিন্তু বিভিন্ন কারণে কাশি হয়, অ্যালার্জির কারণে হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, একটু বড় বড় কিছু ক্রনিক ইনফেকশনের জন্য হতে পারে। কাজে এইটা কিন্তু আপনি নয়, এবং আপনি যে ঔষধের নাম বলেন সেটা আপনি নিজে নিজে খাচ্ছেন, সেটাও ঠিক নয়। আপনাকে একজন চিকিৎসকের মাধ্যমে রোগটা ডায়াগনোসিস করতে হবে, যেটা ডাক্তার মামুন আগেই বলেছিলেন যে সব কাশি, সব শ্বাসকষ্ট কিন্তু অ্যাজমা নয়। কাজেই অ্যাজমা মনে করেন আপনি মন্টিলুকাস খাচ্ছেন, একটা ওষুধ খাচ্ছেন, সেটাতে আপনার উপশম হচ্ছে না। ইভেন এটা যদি অ্যাজমাও হয়ে থাকে, এটা আপনি খুব একটা অল্প ডোজে আপনি খাচ্ছেন, যেটাতে আপনার কাজ করছে না। কাজে আপনাকে আগে ডায়াগনোসিস ঠিক করতে হবে, এবং তারপর আপনার ট্রিটমেন্ট। স্যার এখানে কি চ্যাট করবেন কিনা, ওনার একটা কথা ছিল যে লাঙে ইনফেকশন আছে বলেছে অলরেডি ডাক্তার, এবং তারপরে অ্যাজমা পেশেন্টদের লাংসে ইনফেকশন ভেরি কমন। কারণ আমি আগেই বলেছি যে আমাদের নাক এবং মুখ দুটো দিয়ে আমরা শ্বাস নিতে পারি। তা আল্লাহ তাআলা আমাদের নাকটাকে একটা ন্যাচারাল গিফট, যে এয়ার কন্ডিশনার। নাকের মধ্যে কি সিস্টেম আছে, ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয় নাকের মধ্যে বাতাসটা যখন যাওয়ার পথে। তার মানে একটা ফুল এয়ার কন্ডিশনিং হয়ে এই বাতাসের মধ্যে ডাস্ট, ফিউম এবং অর্গানিজম যা থেকে সব ধ্বংস হয়ে যায়, ফ্রেশ এয়ার আমাদের শ্বাসনালীতে যায়। তো যাদের অ্যাজমা পেশেন্ট, তাদের কমন একটা প্রবলেম আমি আগে আলোচনা বললাম, যে তাদের রাতে নাক বন্ধ হয়ে যায় যদি তারা মাইটস কন্ট্রোল করতে না পারে। কারণ আমাদের 11 মাসে ফ্যান বেশি চলে, নাক বন্ধ হয়ে গেলে তখন সে মুখ দিয়ে শ্বাস নেয়, কিন্তু সে হয়তো জানে না
সে মাউথ ব্রিদিং করে, সে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করলো, একটু পরে নাক বন্ধ হয়ে গেল, ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস নেয়। যখন মুখ দিয়ে শ্বাস নেয় তখন তার পোর্টটা ওপেন হয়ে যায়। আমাদের আমরা তো যেখানে বসবাস করি প্রকৃতিতে, এই প্রকৃতিতে আমরা জানি বাংলাদেশের যে এয়ারের কী অবস্থা সেটা আমাদের সকলের ধারণা আছে, যেখানে এয়ার পলিউশন প্লাস অর্গানিজম এবং যেটা আছে সেটা সবাই কিন্তু আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। ঢোকার ফলে প্রথম যে ডিফেন্স মেকানিজমগুলো টনসিল, ফ্যারেন্স এগুলো থেকে শুরু হয়, টনসিলাইটিস ডেভেলপ করে, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, তারপরে সাইনোসাইটিস, নিউমোনিয়া, যে কোনো একটা আইটিস হলে সেখানে কিন্তু ইনফেকশন, দ্যাট মিনস ইনফেকশন, অর্গানিজম এখানে ডিপোজিট হলো এবং সেটা ইনফেকশন হলো, জ্বর আসলো, কাশি হলো, জ্বর এবং কাশি, এবং অনেক ক্ষেত্রে জ্বর অ্যান্টিবায়োটিক খেলে ভালো হলো, তারপর কাশি যাচ্ছে না, সবগুলোর কিন্তু একটা বেসিক মেকানিজম কিন্তু এই মাউথ ব্রিদিং। আমি সব আলোচনায় আমি এটাই বলি, গুরুত্ব দিই। কাজে আমরা এই ইনফেকশন তার অবশ্যই থাকবে, এবং অ্যাজমা পেশেন্টদের ইনফেকশন খুবই কমন, এবং যে সমস্ত বাচ্চারা ছোটবেলা থেকে 15 বছর পর্যন্ত পেডিয়াট্রিশিয়ানরা হয়তো ওনারা অন্যান্য অসুখ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন বাচ্চাদের, কিন্তু এটাকে বেশি গুরুত্ব দেন না, ফলে বা এটাকে ওই অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, মন্টেলিউকাস এবং অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে 15 বছর পর্যন্ত পার করে, এবং বারবার তার লাংসে ইনফেকশন হয়, এবং এয়ারওয়েতে হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের লাংস ইনফেকশন হয়, এবং আলটিমেট আউটকাম যেটা পরে আমরা পাই ব্রঙ্কিয়াকটেসিস। ব্রঙ্কিয়াকটেসিস আর একটা অসুখ, আবার অনেকে ভুল করবেন না, ব্রঙ্কাইটিস না কিন্তু এটা হয়, এটা ব্রঙ্কিয়াকটেসিস। দর্শকদের উদ্দেশ্যে বলছি, ব্রঙ্কাইটিস হচ্ছে ধূমপান জনিত কারণে আর একটা শ্বাসকষ্ট, কিন্তু ব্রঙ্কিয়াকটেসিস হচ্ছে আমাদের ফুসফুসে ইনফেকশন, রিপিটেড ইনফেকশন বা টিউবারকুলোসিস বা চাইল্ডহুড যে কোনো ইনফেকশনতে হয়। এই বাচ্চাগুলো আমাদের প্রিভেন্ট করতে হবে যেন ব্রঙ্কিয়াকটেসিস না হয়, এবং রাতে যেন নাকটা খোলা থাকে, সেই জন্য এই ব্যাপারগুলো বেশি গুরুত্ব দিতে হবে। আমরা এই জায়গাটাতে একটা বিরতিতে যাব স্যার, বিরতির পর এসে আমরা অ্যাজমার যে চিকিৎসাটা কিভাবে দেই এবং সেই সাথে ইনহেলার ইউজটা সম্পর্কে আজকে আমি জানবো। তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম অ্যাজমা প্রতিরোধে কী করণীয়। এই জায়গাটিতে আমরা একটু চিকিৎসাটা নিয়ে কথা বলবো। আমি একটু আদনান স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার যেহেতু একটা সরকারি ইনস্টিটিউশনে আছেন, সো এখানে আমরা এটা ছাড়া আমরা যদি ইন জেনারেলাইজ করে বলি যে ট্রিটমেন্ট একটা আমরা কথা বলেছিলাম এতক্ষণ যে না হওয়ার জন্য কি করা যায়, একটা যে হলে পরে আমরা আসলে কি করতে পারি, এখান থেকে স্যার যদি একটু বলেন যে আমরা কিভাবে শুরু করি আসলে চিকিৎসাটা। ট্রিটমেন্টের প্রথমেই আমি আগে যে কথাটা বলেছিলাম, প্রথমেই রোগীকে আমি বলে দিই আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। হ্যাঁ, যেমন একটা জিনিস বলেছিলাম, আমরা কার্পেটের কথাগুলো তো বলেছি, এগুলো প্রিভেন্ট করতে হবে। কিছু কিছু বাসা বা ড্যাম্প বাসা থাকে, আমাদের এখন ঘনবসতি এলাকা এবং আর্দ্রতা আছে আমাদের আবহাওয়ার মধ্যে, খুব ড্যাম্প বাসা যদি থাকে, স্যাঁতস্যাঁতে বাসা যদি থাকে, সেটাও কিন্তু একটা অ্যাজমা এক্সারবেশনের কারণ। তো এই ট্রিগার ফ্যাক্টরগুলো যখন আমরা দূর করব, করার পর আমরা পেশেন্টকে 2 ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। একটা হচ্ছে যেটা কন্ট্রোল করবে অ্যাজমা সিমটম, একটা হচ্ছে তাৎক্ষণিক উপশম করবে। কথাটা খেয়াল করবেন, আপনি যে একটা ধরনের মেডিকেশন আছে, আপনি অ্যাটাক হয়েছে, আপনি নিলেন, তাৎক্ষণিক আপনি আরাম পাবেন, কিন্তু সেটা কিন্তু আপনার অ্যাজমা ভালো করবে না। আরেকটা মেডিকেশন আছে যেটা আপনার অ্যাজমাটাকে কন্ট্রোল করে। আমি যেভাবে বলি, যেমন মনে করেন আমার হাতের উপর দিয়ে যদি একটা পিঁপড়া হেঁটে যায়, পিঁপড়া হেঁটে গেলে হাতটা লাল হচ্ছে, চামড়াটা লাল হচ্ছে না, কিন্তু অ্যাজমা পেশেন্ট মানে অনেকের ক্ষেত্রে পিঁপড়া হেঁটে গেলে চামড়াটা লাল হয়ে যায়, এটাকে আমরা বলি প্রদাহ, ইনফ্ল্যামেশন, নট ইনফেকশন। তো সেক্ষেত্রে অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে হয় কি, একটু ঠান্ডা গরম, একটু ভাইরাল ইনফেকশন হলে ওদের শ্বাস নিতে প্রদাহের সৃষ্টি হয়, এবং প্রদাহের সৃষ্টি হলে শ্বাস নিতে সংকুচিত হয়, হলে তখন কাশি হয়, শ্বাসকষ্ট হয়। এখন মনে করেন আমি আমার চামড়ার হাতে আমি একটা মলম দিলাম, তাহলে দীর্ঘদিন যদি আমি মলম দিই, চামড়াটা ঠান্ডা হয়ে আসবে, তখন পিঁপড়া হাঁটলেও কিন্তু আমার আর চামড়াটা লাল হবে না। তাহলে যেগুলো কন্ট্রোলার মেডিকেশনগুলো আছে, সেগুলো জিনিসটা কী করে, আমি তো মলমটা আমি আঙুল দিয়ে তো আর শ্বাস নিতে দিতে পারবো না, ইনহেলারের মাধ্যমে দিব, শ্বাস নিতে ঠান্ডা হয়ে আসবে এবং তখন আর আপনার অ্যাজমা অ্যাটাক হবে না। কিন্তু এটা একটা কথা আছে, ধরেন আপনি যখন 20% কমে আসে কিছুদিন ইউজ করার পর, আপনার কাশিটা সব ভালো হয়ে যায়, আপনার আমি তো ভালো হয়েছে, আমার ওষুধ ব্যবহার করার দরকার কি, তখনও কিন্তু 80% আপনার এই লাল ভাবটা রয়ে গেছে। আপনি বন্ধ করলেন, আবার 1 মাস পরে আপনার ফিরে আসলো। আমরা বারবারই বলি, অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে নিয়মিত চিকিৎসা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। রেগুলার, এই যে ইনহেলার কথাটা আমাকে একজন প্রশ্ন করেছেন, ইনহেলারকে নিতে হবে। আর যেটা হচ্ছে রিলিভার, যেটা হচ্ছে যখন তাৎক্ষণিক অ্যাটাক হবে তখন হয়তো আপনি রিলিভার নেবেন, কিন্তু ইনহেলার ইজ এ মাস্ট। আমি এই জন্য পেশেন্টকে কমপ্লেক্স করছি না যে এটা ইনহেলার ওকে নিয়মিত নিতে হবে, কিছু ইনহেলার, আর কিছু আছে হঠাৎ করে অ্যাটাক হলে ওনাকে ইনহেলারটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট। আর তারপর যদি অ্যাটাক হয়ে যায়, তখন উনি ডাক্তারের কাছে যাবেন, তখন তো আমরা স্টেরয়েড, অরাল স্টেরয়েড বা অন্য ট্রিটমেন্ট দিতে পারি। এখানে আমি একটু মামুন স্যারকে রিকোয়েস্ট করবো, ইনহেলারের বিষয়টা আমরা আরও বলেছিলাম, এখনও বলছি যে কারণ এখানে আসলে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর থাকে, যখন অ্যাজমা হয়ে যায় ইনহেলারটা প্রপারভাবে ইউজ না করার কারণে দেখা যাচ্ছে তার ট্রিটমেন্টটা কিন্তু ফুলফিল হচ্ছে না। এখানে যদি সাইড অ্যাড করেন আমাদের যেটা ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন ট্রিটমেন্ট বলি অ্যাজমার ক্ষেত্রে, মূলটাই কিন্তু আসলে আমরা ইনহেলার বেস, এমডিআই, মিটার ডোজ ইনহেলার বা ডিপিআই, কারণ এই ওষুধগুলো আমরা ডাইরেক্টলি এয়ারওয়েতে থ্রো করতে চাই।
আমাদের মুখ থেকে বা নাক থেকে যদি শুরু করি, তারপরে যে অংশগুলো পেছন দিকে আমাদের ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল এবং রেসপিরেটরি ব্রঙ্কিউল পর্যন্ত যে এয়ারওয়েটা, এইগুলোতে মূলত অ্যাজমার অ্যাটাকটা হয়। অ্যাজমার ইনফ্লেমেশন, যেটা ডক্টর আদনান ভাই বলছিলেন যে অ্যাজমাতে যে লাল হয়ে যায়, ইনফ্লেমেশন হয়, প্রদাহ হয়, সে প্রদাহটা মূলত এয়ারওয়ে, নট এ লাং প্রপারের না। এই এয়ারওয়ের ইনফ্লেমেশনটা কন্ট্রোল করার বেস্ট উপায় হচ্ছে ওই জায়গাগুলোতে ওষুধগুলোকে পৌঁছানো। এই ওষুধগুলো ওখানে পৌঁছবে কিভাবে, এইটা নিয়ে হচ্ছে আমার অ্যাজমা এডুকেশন মানুষকে সচেতন করতে হবে। কারণ সবার মধ্যে একটা ধারণা যে ইনহেলার আমরা নিয়ে মুখের মধ্যে থ্রো করলে আমার দায়িত্ব শেষ, তারপরে আমি টানলাম, ওটা চলে গেল। 99% ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স বলে এটা, বা হয়তো কারো ডিফার হতে পারে, মোস্ট সবারই ক্ষেত্রে 90-র উপরে এটা ভুল হয় নেওয়াটা। হ্যাঁ, এই নেওয়াটা ভুল হয় এবং সবগুলো ওষুধের ডিপোজিট হয় টাঙ্গে, মেইনলি সবচেয়ে ম্যাক্সিমাম ডিপোজিট হয় টাঙ্গের উপরে, তারপর তালু, সফট প্যালেট, হার্ড প্যালেট এবং ভোকাল করে, এগুলোর মধ্যে ডিপোজিশন হয়, যে এমডিআই বা ডিপিআই বের হয়। এবং এর ফলে কি হলো, যে জায়গায় ওষুধ যাওয়ার কথা ব্রঙ্কাই ব্রঙ্কিউল, সেখানে 1-3% হতে যাচ্ছে, তার বেশি যাচ্ছে না টানার পরে, এবং মোস্টলি মুখে পড়ে থাকলো। এর ফলে কি দাঁড়ালো, ওই ট্রিটমেন্ট করলাম আমি ঠিকই, চালাই যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু ওষুধটা জায়গায় না পৌঁছার কারণে মূল আমি যে উপকারিতা থেকে বঞ্চিত হলাম, পাশাপাশি সাইড ইফেক্টগুলো ভোগ করলাম। সেটা কি হলো, মুখে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে স্টেরয়েডের কারণে, আর ব্রঙ্কোডাইলেটর করার কারণে ট্রেমর হচ্ছে, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে স্টেরয়েডের কারণে, এগুলোর সাইড ইফেক্টগুলো হচ্ছে। তখন আবার আরেকজন ডক্টরের কাছে যেতে হচ্ছে আমাকে এগুলো। কিন্তু যে ডক্টর ওনাকে প্রেসক্রাইব করলেন, তিনি যদি খেয়াল না করেন যে আপনি ইনহেলার নিতে পারছেন কিনা, নিচ্ছেন কিনা, সে যদি ডেমনস্ট্রেট না করে, তাহলে এই ভুলটা চলতেই থাকবে। রোগীর মধ্যে আমরা দেখেছি খুব সচেতন কম, তার বলে হ্যাঁ পারি, যতজনকে আমি জিজ্ঞাসা করেছি সবাই পারি, কিন্তু আমাদের দায়িত্ব হবে, আমরা ধরে নিতে হবে কেউ ইনহেলার নিতে পারে না, এটা আমাকে প্রথমে মনে রাখতে হবে। সেই জন্য আমি প্রমাণ করার জন্য আপনি যেভাবে নেন আমাকে জাস্ট দেখান, আমি তাকে সেই সুযোগটা দেবো। উনি একটা ইনহেলার নেবেন, মোস্টলি তার ছেড়ে আসে, আবার একটা ইনহেলার নিয়ে আসানো হয়, নিয়ে আসার পর দেখা গেলো এবং দেখা গেল ভুল। এখন যদি আমি একজন ফিজিশিয়ান, আমার যেটা প্র্যাকটিস, আমি সেটা যদি তাকে শেখাতে পারি, এবং সে যে শিখলো সেটা আমাকে খেয়াল করতে হবে। উনি একবার শিখে হ্যাঁ পারবো বলে চলে যাবে, তা হবে না, আমাকে আবার রিডেমনস্ট্রেট, উনি আমাকে দেখাবেন, উনি দেখা তাতেও পারলো না, আবার শিখালাম, এইভাবে গেল। এবং সেকেন্ড ফলো আপের ক্ষেত্রে তাকে নিয়ে আসতে হবে ইনহেলার, থার্ড ফলো আপে নিয়ে আসবে, এবং সে প্রথমে ঢুকে আমাকে দেখাবে যে ইনহেলার নিতে পারছে, যে ইনহেলার নেওয়াটা তার এক্সপার্ট হয়ে যাবে এবং এয়ারওয়েতে ওষুধগুলো পৌঁছবে। এবং সেটা আমরা যদি একটা ডেমনস্ট্রেট করে দেখাতে পারতাম, এই ইনশাআল্লাহ আমরা পরের প্রোগ্রামে সাইটা আবার একটা মানে রাখবো যে ইনহেলারটা কিভাবে ইউজ করতে হয়। আমরা যেহেতু একদমই তার শেষ পর্যায়ে আছি প্রোগ্রামের, আমি আদনান স্যারকে রিকোয়েস্ট করবো যে আমাদের আজকে যে বিষয়টি ছিল যে অ্যাজমা প্রতিরোধে কি করণীয়, সেখানে শেষ কোনো পরামর্শ যদি থাকে আপনার পক্ষ থেকে। আমরা মোটামুটি অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা করেছি। অ্যাজমা প্রতিরোধে আপনি যে ফ্যাক্টরগুলো বলেছি, সেই ফ্যাক্টরগুলোকে প্রিভেন্ট করতে পারে। আমি বাবা আমাদের ক্ষেত্রে কিছু উপদেশ দিয়েছি বাচ্চাদের ব্যাপারে, সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনার ঘরের এনভায়রনমেন্ট নিয়ে আপনার সচেতন থাকতে হবে। আমরা কিন্তু ঘরে অনেকটা সময় থাকি, আমরা বাইরে থেকে ফিরে এসে ঘরটা আমার সুস্থ স্বাভাবিক রাখতে হবে, আমার অ্যালার্জেন ফ্রি রাখতে হবে, তাহলে আমরা অ্যাজমা অ্যাটাক থেকে বাঁচতে পারবো। আর সবশেষে একটা কথা হচ্ছে, যখন আপনার অ্যাজমা হয়েই যাবে, নিয়মিত আপনাকে ওষুধটা ব্যবহার করতে হবে, তাহলেই আপনি একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন। স্যার যদি কোনো শেষ পরামর্শ থাকে যে আপনার সবাইকে অ্যাজমা এডুকেশনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, এবং সবাই অনেক কিছু জানা আছে। সবাই যদি আমরা মনে করি যে আমি সব কিছু জানি, তাহলে চলবে না। সবাইকে জানতে হবে যে আমার অনেক কিছু জানার বাকি আছে অ্যাজমা সম্বন্ধে, সেটা জানতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে এই ব্যাপারে পরামর্শ দিতে পারেন, হেল্প করতে পারেন। আর বিশেষ করে যেটা আমি একটু আগেই বললাম, অ্যাজমা মেডিকেশনটাই যেহেতু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনহেলার বেসড মেডিকেশন, সেটা নেওয়াটা আপনি একদম পারফেক্ট হওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার সারা লাইফ আপনার জন্য সেফ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যারদের দুইজনকে আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাদের কাছে। সকল দর্শক শ্রোতাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে অ্যাজমা দিবসের উপলক্ষে আলোচনা শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে আমরা কথা বলেছিলাম অ্যাজমা প্রতিরোধে কি করণীয়। 7ই মে ছিল ওয়ার্ল্ড অ্যাজমা ডে, এবং সেই পারপাসে আমরা আসলে কি পরামর্শ দেওয়া যেতে পারে এবং কিভাবে এডুকেশনটা দেওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলেছি। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।